আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অধ্যায় 9। ফ্রিডম ইজ নট ফ্রি। বিনামূল্যে স্বাধীনতা অর্জিত হয় না। ইট ইজ অর্থ দ্য প্রাইজ। স্বাধীনতা মূল্যের উপযুক্ত। ডেনমার্কের রাজা দশম ক্রিস্টিয়ান তার বন্দী হবার আগে দেখলেন যে ডেনমার্কের একটা বাড়ির উপর নাৎসি পতাকা উড়ছে। রাজা জার্মান সেনাধ্যক্ষকে ডেকে তৎক্ষণাৎ তা সরিয়ে ফেলবার আদেশ দিলেন। সেনাধ্যক্ষ তা করতে রাজি হয় না। রাজা বললেন সেক্ষেত্রে তার একজন সৈন্য গিয়ে ওটা নামিয়ে দেবে। সেনাধ্যক্ষ বলল তাহলে তাকে গুলি করা হবে। রাজা উত্তর দিলেন আমার তা মনে হয় না, কারণ আমি হচ্ছি সেই সৈন্য। পতাকাটা সরিয়ে নেওয়া হলো। দশম ক্রিস্টিয়ান ডেনমার্কের রাজা। একটি পতাকাকে সম্মান দেওয়ার অর্থ হচ্ছে যে সেই আদর্শকে সম্মান দেওয়া। এই সম্মানের উত্তোলন প্রত্যেক নাগরিকের গর্ব। ব্যালেন্স শিট অফ সোসাইটি, সমাজের হিসেব। ভিন্ন ভিন্ন মানুষেরা চিন্তাধারা একসঙ্গে মিলে একটি সংস্কৃতি তৈরি করে। এক গ্রামে একবার গরিব ছেলে মেয়েদের জন্যে দুধ সংগ্রহ করা শুরু হলো। ঠিক হলো যে সকাল হবার আগে গ্রামের প্রত্যেকটি পরিবার এক গ্লাস করে টাটকা দুধ দেবে। গ্রামের একজন ভাবলো গোটা গ্রাম যখন দিচ্ছে, তখন আমি যদি দুধের বদলে জল দিই তাহলে কোনো ক্ষতি হবে না, কেউ জানতে পারবে না। এমনিতেই ওরা অন্যদের কাছ থেকে যথেষ্ট দুধ জোগাড় করে ফেলতে পারবে, আর আমিও আমার পরিবারের জন্য বেশি দুধ পাবো। ভোরবেলায় আবছায়া অন্ধকারে সবাই মিলে একটা পাত্রে যার যার দুধ ঢাললো। যথাসময়ে গ্রামবাসীদের সামনে যখন পাত্রটা খোলা হলো, তখন দেখা গেল সেটা কানায় কানায় পূর্ণ। কিন্তু কি দিয়ে আন্দাজ করো? জল। তুমিও কি উপরের গল্পের গ্রামবাসীর মতো? যেখানে এরকম ধরনের প্রতিবেশী থাকে, সেরকম গ্রাম কি তুমি থাকতে চাইবে? দায়িত্বহীন লোকেরা ব্যক্তিগত দায়িত্ব গ্রহণের চেয়ে নিজেদের অপ্রাপ্য লাভটার দিকেই বেশি আগ্রহী। সমাজের সদস্য হিসেবে আমাদের সবার সঙ্গে সবার যোগাযোগ আছে। যে কোনো রকমের প্রতারণা তা সে ব্যবসাতে হোক বা শাসন ব্যবস্থায় হয়তো বাইরের থেকে কারোর জন্য ক্ষতিকর না মনে না হতে পারে, কিন্তু তা সমাজ ব্যবস্থাকে কলুষিত করে দিয়ে সাধারণ নৈতিক মান নামিয়ে দেয়। এর থেকে প্রশ্ন ওঠে যে একটা দেশে কারা সংখ্যাগরিষ্ঠ হয়, পণ্ডিতরা না মূর্খরা? সাধারণভাবে মনে হয় যে মূর্খরাই পণ্ডিতদের থেকে সংখ্যাই বেশি। তুমি যদি শুধু সংখ্যায় বিচার করো, তাহলে মূর্খরাই সবসময় পণ্ডিতদের ওপর রাজত্ব করবে। কি অদ্ভুত পরস্পর বিরোধী ব্যাপার! একটা ছোট শহরে একদিন এক চাষা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথের মাঝখানে একটা বড় পাথর পেল। এত অসাবধান হয়ে কে পথের মাঝখানে এত বড় একটা পাথর রেখেছে? কেউ এটাকে সরাচ্ছে না কেন? চাষাটা গজর গজর করতে করতে চলে গেল। পরদিন একজন গোয়ালাও ঠিক একই জিনিস করলো। সেও গজর গজর করতে করতে চলে গেল, কিন্তু পাথরটা যেখানে ছিল সেখান থেকে সরালো না। তারপর একদিন একটি ছাত্র পাথরটা দেখতে পেল। কেউ ওটাই লেগে পড়ে গিয়ে ব্যথা পাবে ভেবে সে ওটাকে পাশে ঠেলে সরিয়ে দেবে বলে ঠিক করলো। সে একলাই অনেকক্ষণ ধরে খুব জোরে পাথরটাকে ঠেলে ঠেলে অবশেষে সেটাকে পথের মাঝখান থেকে সরিয়ে দিতে পারলো। সে ফিরে এসে দেখলো যে যেখানে পাথরটা ছিল সেখানে একটা চিরকুট রাখা আছে। সে চিরকুটটা তুলে খুলে পড়লো। ভেতরে লেখা ছিল, তুমি এই দেশের সত্যিকার সম্পদ। দুই ধরনের লোক আছে, যারা কথা বলে আর যারা কাজ করে। যারা কথা বলে তারা শুধুই কথাই বলে, কিন্তু কর্মীরা কাজ করে। এই গল্পের থেকে যে নীতি উপদেশ পাওয়া যায় তা হচ্ছে এই যে যদি তুমি কোনো কাজ করতে না চাও, তাহলে তোমার সমালোচনা করারও অধিকার নেই। পৃথিবীতে যে জায়গাটা আমরা অধিকার করে থাকি, সমাজসেবা করে আমরা তার ভাড়া মেটাই। যেসব দেশবাসী দেশের সম্মান, কর্তব্য এবং দেশপ্রেমকে ভুলে যায়, তারা নিজেদের কষ্ট নিজেরাই ডেকে আনে আর তাকে দৈবশাস্তি নাম দেয়। আমরা চারপাশে দেখি হতাশা ছড়িয়ে আছে, কিন্তু আমরা শুধু আল্লাহর কাছে তাদের সাহায্য করবার জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছুই করি না। যেসব লোকেরা
নিজেদেরকে সাহায্য করে না, আল্লাহ তাদের কেন সাহায্য করবেন? যে কোনো সমাজকে সুস্থ রাখতে হলে নিজেকে প্রশ্ন করার এবং অন্তর্দৃষ্টির বিশেষ প্রয়োজন। কাজ না করলে বা কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ না থাকলে কেউ শক্তিমান হয়ে ওঠে না। সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে এই আশা নিয়ে অসহায়ভাবে অপেক্ষা করে বসে থাকলে তা শুধু সর্বনাশই ডেকে আনে। একটা দেশের সম্পদ তার পার্থিব জিনিস নয়, তার সম্পদ হচ্ছে সে দেশের নাগরিকদের সততা, সাহস এবং দৃঢ় প্রত্যয়। স্বদেশবাসীর সেবা কথাটা বেশি আদর্শবাদী শোনায়, কিন্তু তুমি যে তাদের মঙ্গলকারী এবং দয়া আজও বর্তমান, এটা প্রমাণ করবার একমাত্র রাস্তা হচ্ছে তাই। সব বড় দেশগুলোই তাদের দেশবাসীদের কাজ বা অকাজ নিয়ে নিজেদের আত্মজীবনী লেখে। আমরা সমস্যার অঙ্গ হতে চাই নাকি সমাধানের, সেটা আমাদের ঠিক করা দরকার। আর যদি আমরা সমাধানের অঙ্গ না হই, তাহলে আমরা স্বভাবতই সমস্যার অঙ্গ হয়ে যাই। কোনো চিহ্ন না রেখেই একটা দেশের মৃত্যু ঘটেছে এবং ইতিহাস তার কারণগুলোর নগ্ন রূপ দেখিয়েছে। এই রকম সবগুলোর ক্ষেত্রেই একটা মাত্র সাধারণ কারণ আছে, দেশগুলোর পতন হয়েছে কারণ দেশবাসীরা তাদের উপযুক্ত নয়। রুডিয়ার্ড কিপলিং। ডিটাচড অর ইনডিফারেন্ট, নিরাসক্ত অথবা উদাসীন, কামনা বাসনা কমিয়ে দেওয়াটাকে সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়া বলে ধরা হয়, যা ক্রমে স্বর্গীয় আনন্দে পৌঁছে দেয়। এই মানসিক অবস্থায় পৌঁছাবার জন্যে লোকে পাহাড়ে বা জঙ্গলে যায়। আধুনিককালে নিরাসক্তির প্রধান উদাহরণ হচ্ছে মা টেরেসা, যিনি দরিদ্রতমদের ভার নিয়েছিলেন। তারা দৃঢ় বিশ্বাসজনিত সাহস তাকে কাজ করতে প্রণোদিত করত। তার লক্ষ্যে পৌঁছবার জন্য তিনি সৎ পথে কাজ করতেন। কেউ তার ভালো কাজে মোকাবিলা করতেন। যাদের নিজেদেরকে দেখাশোনা করবার ক্ষমতা নেই, তাদের মঙ্গলের জন্য তিনি ঘুষখোর কর্তৃপক্ষের তোয়াক্কা রাখতেন না। কলকাতার রাস্তায় সমাজের অবহেলিত নিপীড়িতদের দুঃখ দূর করবার জন্য তিনি নিজের দেশ ত্যাগ করেছিলেন। এই ক্ষীণকায়ী মহিলা যে অসাধারণ সাহস দেখিয়েছিলেন, তা তাকে জগতের চোখে এক অতি ক্ষমতাময়ী মানবীতে পরিণত করেছিল। মানবিকতার কারণে নিজেকে নিবেদন করে দিয়ে তিনি পৃথিবীটাকে আরও একটু বাসযোগ্য করে তুলেছিলেন। হ্যান্ডস দ্যাট সার্ভ হিউম্যানিটি আর এ লট বেটার দেন লিপস দ্যাট টক অফ ডিভিনিটি। যে মুখ ধর্মের কথা বলে, তার চেয়ে যে হাত মানুষের সেবা করে তা বেশি ছেড়েও। সক্রেটিস বলে গেছেন, কোনো চাহিদা না থাকাটা স্বর্গীয় বলে আমার বিশ্বাস, কিন্তু এটা নিরাসক্তি, উদাসীনতা নয়। যে লোকেরা ঠিকভাবে বেঁচে থাকতে ব্যর্থ হয়েছে, তারা জীবনের প্রতি উদাসীন। প্রায়ই দেখা যায় যে উদাসীনতাকে নিরাসক্তির নাম দেওয়া হয়েছে। ইফ injustice is happening to your neighbor and you can sleep, wait for your turn because you are next. যদি তোমার প্রতিবেশীর প্রতি অন্যায় ঘটলেও তুমি ঘুমোতে পারো, তাহলে অপেক্ষা করো, কারণ এরপরে তোমার পালা আসবে। জনহিতের জন্য কাজ করা একজন নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য। জনসাধারণের মঙ্গলের প্রতি উদাসীনতা হচ্ছে সামাজিক পতনের প্রধান কারণ। ইনডিফারেন্স এ কিউরস, উদাসীনতা একটি অভিশাপ। কোনো সমাজে যখন মানব হৃদয় দুঃখ আর অবিচার দেখে ব্যথা অনুভব করে না, তখন ধরতে হবে যে সে সমাজের মানসিক মৃত্যু ঘটেছে। একজন নাগরিক বাস্তবের মুখোমুখি হতে চাইছে না, সেটা দেখা এবং একটা দেশ তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তৈরি হচ্ছে দেখা একই কথা। একটি সমাজের সদস্যদের সেই সমাজের প্রতি ঔদাসীন্য হচ্ছে সবচেয়ে বড় সামাজিক অভিশাপ। ইনডিফারেন্স ইজ ইনহিউম্যান, উদাসীনতা অমানবিক। জগতে যে নেতারা সম্মানিত হয়েছেন, তারা তাদের চারপাশের অন্যায়ের সম্বন্ধে উদাসীন থেকে বলতে পারতেন যে তাদের কোনো আসক্তি নেই, কিন্তু অন্যায় তাদের এতখানি উদ্বিগ্ন আর ক্রুদ্ধ করে দিয়েছিল যে তারা অন্যায়ের কারণটার সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছিলেন। বহুবার তুমি শুনতে পাবে যে রাগ হচ্ছে দুর্বলতার লক্ষণ, কিন্তু ইতিহাসের দিকে পেছন ফেললে দেখবে যে সব পরিবর্তনই হচ্ছে কারোর রাগের পরিণাম। কারো কষ্ট দেখেও উদাসীন থাকা আর তাকে নিরাসক্তি নাম দেওয়া কি অমানবিক নয়? মুগ্ধের মুখে ভাষা জোগানো কি একজন সৎ কর্তব্য নয়? অন্যায়ের সামনে নীরব থাকার সৌজন্য উদাসীনতার চেয়েও নিকৃষ্ট।
যখন একজন অন্যের দুঃখ ঘোচাবার জন্যে কাজ করতে আগ্রহী হয়, তখন বোঝা যায় যে সে হৃদয় দিয়ে উপলব্ধি করতে শিখেছে। জার্মানিতে প্রথমে তারা কমিউনিস্টদের নিতে এলে আমি প্রতিবাদ জানালাম না, কারণ আমি কমিউনিস্ট ছিলাম না। তারপর তারা ইহুদিদের জন্য এলো, কিন্তু আমি কোনো কথা বললাম না, কারণ আমি ইহুদি ছিলাম না। তারপর তারা শ্রমিক সংঘের সদস্যদের জন্য এলো, আমি কিছু বললাম না, কারণ আমি শ্রমিক সংঘের সদস্য ছিলাম না। এরপরে তারা ক্যাথলিকদের জন্য এলো, এবারও আমি প্রতিবাদ করলাম না, কারণ আমি প্রোটেস্ট্যান্ট ছিলাম। শেষে তারা আমার জন্য এলো, কিন্তু ততক্ষণে প্রতিবাদ করবার জন্যে আর কেউই বাকি ছিল না। ডিজেনারেটিং সোসাইটি, সমাজের অধঃপতন। প্রত্যেক সমাজে কিছু লোক আছে যারা কাজ করতে চায় না। কেউ বিপদের মুখোমুখি হতে ভয় পায়, আর কেউ বা তাদের সম্প্রদায়কে ভালোবাসে না। যে সমাজে সুনেতৃত্ব নেই, সেখানে এরকম ধরনের লোকের সুবিধা নেই। দাঁড়িয়ে উঠতে হলে তার একটা দাম দিতে হয়, আবার সারা জীবন হাঁটু গেড়ে কাটিয়ে গেলে তারও একটা দাম লাগে। ভালো নাগরিকেরা সমাজের উপর ততটা নির্ভরশীল না হলেও সমাজ তাদের উপর নির্ভর করে। ফর ইভিল টু ফ্লোরিশ, গুড পিপল হ্যাভ টু ডু নাথিং অ্যান্ড ইভিল শ্যাল ফ্লোরিশ। এডমন্ড বার্গ। মন্দ জিনিসের বৃদ্ধির জন্য ভালো লোকেরা কিছু না করলেও মন্দ জিনিস বেড়েই যায়। সিটিজেন্স লয়ালটি টু এ কান্ট্রি ইজ এ পে অফ ইন ইটসেলফ। দেশবাসীর স্বদেশের প্রতি আনুগত্য নিজেই নিজের মূল্য। আমাদের দেশের মতো একটা স্বাধীন দেশে প্রত্যেকটি ছেলেকে জন্মাবার পরে শৈশব থেকে শেখানো উচিত যে রিপাবলিকের সামরিক বাহিনীতে যোগদান করাই সম্মান এবং মর্যাদা দুটোই আছে, এবং তার সারা জীবন এই আদর্শ ঘরে থাকুক যে যে লোক মৃত্যুবরণ করে দেশকে বাঁচিয়ে তার সৌভাগ্যকে ফিরিয়ে দিতে পারে, তার কাছে তার মৃত্যুও হয়ে ওঠে আশীর্বাদ। জেনারেল ম্যাক আর্থার। স্ট্রেংথ ইন ইউনিটি, ঐক্যই শক্তি। একদল তিতির পাখি একসঙ্গে শান্তিতে বসবাস করত। তারা ঠিক করেছিল যে যেই একজন পাখি শিকারী তাদের ধরতে জাল ফেলাবে, তারা সবাই মিলে জালের মধ্যে দিয়ে মাথা বের করে দিয়ে এক টানে সেটা উপরে তুলে নিয়ে উড়ে পালিয়ে যাবে। তারপর যে করে হোক তারা নিজেদেরকে জাল থেকে ছাড়িয়ে নিয়ে মুক্ত হয়ে উড়ে যাবে। পাখিরা সবসময় পরস্পরকে সাহায্য করছিল বলে পাখি শিকারী তাদের কিছুতেই ধরতে পারছিল না। তার তখন একটাই ইচ্ছে ছিল যে পাখিরা ঝগড়া করুক। একদিন তার ইচ্ছে পূর্ণ হলো। আকাশ থেকে মাটিতে নামবার সময় একটা তিতির হঠাৎ আরেকটা তিতিরের মাথায় চোট লাগিয়ে ফেললো। এতে আহত তিতির পাখিটা রেগে গেল। প্রথমজন ক্ষমা চাইলো, কিন্তু ঝগড়াটে তিতিরটা বলেই যেতে লাগলো, আমি জালটার সমস্ত ওজন তুলি আর তুমি বেশি কিছু না করেই ওড়ো। এতে প্রথম তিতিরটা চটে উঠল। পাখি শিকারী দেখলো এই তার সুযোগ। পাখিদের ঝগড়া করতে দেখে সে তার জাল ছুড়ল। তিতিরগুলো নিজেদের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত থাকায় তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে জালটাকে তুলতে ভুলে গেল, আর পাখি শিকারীরাও অবশেষে তাদের ধরে ফেলতে পারল। কাহিনীটির নীতি উপদেশ: নিজেদের মধ্যে কখনো বিবাদ থাকলে তবেই বাইরের লোক তার সুযোগ নিতে পারে। তা যতক্ষণ না থাকে ততক্ষণ সে কিছুই করতে পারে না। সেরকমভাবে বেশিরভাগ সমাজে সমস্যাটা ভেতরকার হয়। ব্যক্তিগত সুচালিত প্রচেষ্টায় অনেক কিছু করা যায়। বস্তুত এরকম ধরনের প্রচেষ্টা অন্যদের যোগ দিতে উৎসাহিত করে এবং একটা প্রেরণা জন্ম দেয়। এটা যে কোনো পরিবর্তন আনার জন্যে এক জরুরি। সমাজের উন্নতির জন্য বহু লোকের আন্তরিক মিলিত প্রচেষ্টা অসীম সম্ভাবনাময় হয়। অনেক ছোট ছোট নদী নালা পাহাড় থেকে নেমে একসঙ্গে বয়ে একটা বিরাট নদীর সৃষ্টি করে। সেরকমভাবে হাজার হাজার আত্মত্যাগী মানুষ একসঙ্গে মিলে একটা সমাজে আন্দোলন আনে। তা পরস্পরকে সাহায্য করতে উৎসাহিত করে, গর্ব জাগিয়ে তোলে, কাজে মর্যাদা আনে, আর আমাদের মনের প্রসার ঘটায়। প্রত্যেকটি জিনিস প্রত্যেকের জন্য, এই বোধেই মানবজাতির মুক্তি সম্ভব। সলজেনিৎসিন: আমাদের দুটো মূল সত্য মনে রাখা দরকার। দয়া থেকে মহত্ব আসে, আর গণতান্ত্রিক কোনো হঠাৎ মৃত্যু হয় না। নাগরিকদের ঔদাসীন্যের ফলে এটা ক্রমশ অকেজো হয়ে যায়।
ask not what your country can do for you, ask what you can do for your country. জন এফ কেনেডি। তোমার দেশ তোমার জন্য কি করতে পারে তা জিজ্ঞেস করো না, তুমি তোমার দেশের জন্য কি করতে পারো সেটাই জিজ্ঞেস করো। জন কেনেডি। দেশপ্রেম একজন সৎ দেশবাসীর জীবনযাত্রার অংশ, দায়িত্বশীল দেশবাসীদের জীবনের লক্ষ্য মহান। ইতিহাসের সব মহান নেতাদের ব্যক্তিগত কাজগুলোর দেশের কাজের সঙ্গে সঙ্গতি আছে, তাদের কোনো কাজ লুকোনো হতো না। A free nation needs to remember with gratitude the men who made its freedom possible. A nation that forgets its freedom fighters stands to lose its own freedom. একটা স্বাধীন দেশে যেসব নরনারী তার স্বাধীনতা এনে দিয়েছে তাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা কর্তব্য। যে দেশ তার স্বাধীনতার যোদ্ধাদের ভুলে যায় সে দেশ আবার স্বাধীনতা হারাতে পারে। God and the soldier. God and the soldier all mere adore in time of trouble and no more, for when war is over and all things righted, God is neglected, the old soldier slighted. Anonymous. স্রষ্টা ও সৈন্য, স্রষ্টা এবং সৈন্য সব মানুষের পূজ্য, কিন্তু শুধু বিপদকালে তারপরে নয়, কারণ যখন যুদ্ধ হয় সমাপ্ত আর সব কিছু হয় ঠিক, তখন স্রষ্টা পান অবহেলা আর বৃদ্ধ সৈন্য অপমান। লেখক অজ্ঞাত। প্যাট্রিয়টিজম, ইজ ইট নেসেসারি? দেশপ্রেম কি প্রয়োজন আছে? দেশপ্রেম মতবাদ তার দীর্ঘ ইতিহাসে অনেক সমালোচক পেয়েছে। স্যামুয়েল জনসন বলেছেন, ইতর লোকদের দেশপ্রেমী হচ্ছে শেষ আশ্রয়। যদি বিশ্বাসঘাতকতাকে স্বদেশপ্রেমের ছদ্মবেশে ঢাকা যায় তাহলে জনসনকে ঠিক বলা যেতে পারে, কিন্তু সেটা স্বদেশপ্রেম হলো না। সেটাকে স্বদেশপ্রেম বলা গেলে সব ওয়াশিংটনদের, লি অন কিউদের বা লিঙ্কনদের মন্দ লোক ধরতে হয়। তিনটে প্রশ্ন ওঠে: স্বদেশপ্রেম কি জাতীয় গর্ব নাকি স্বদেশের প্রতি বিকৃত মনোভাব? প্রতিরক্ষা মানে কি দেশের অমূল্য সম্পদ নষ্ট করা? গ্লোবাল ভিলেজের যুগে স্বদেশপ্রেম কি একটা সেকেলে ধারণা নয়? দেশবাসীদের বোঝা উচিত যে একটি দেশে প্রস্তুত কোনো জিনিস যখন অমুক দেশে তৈরি লেবেল থাকে তখন সেই লেবেল সেই দেশের প্রত্যেকটি নাগরিকের সম্মান এবং মর্যাদাও বহন করে। অত্যন্ত নিপুণতার সঙ্গে তৈরি সর্বোৎকৃষ্ট জিনিস দেশের সত্যিকার গর্ব। নিজের দেশ সম্বন্ধে গর্ব থাকা মানে এই ধরনের মনোভাব নয় যে আমার দেশ তোমাদের দেশের চেয়ে ভালো। এটা অত্যন্ত বিকৃত দৃষ্টিভঙ্গি। যে স্বদেশভক্তি অন্য দেশকে টেনে নিচে নামিয়ে দেয় তাকে বিকৃত স্বদেশভক্তি ধরা যেতে পারে এবং সেটা অপরাধ। লোকে তর্ক করে যে টাকা মানুষের উপকারে লাগলে ভালো হতো সেই কোটি কোটি টাকা সেনাবাহিনীর জন্য খরচ হচ্ছে। কিন্তু যতদিন পৃথিবীতে সন্ত্রাসবাদী আর হিটলারের মতো লোকেরা অন্যান্য দেশগুলোর সম্মান আর মর্যাদা ক্ষুণ্ণ করবে আর মানুষের উপর অত্যাচার চালাবে, ততদিন শান্তিপ্রিয় দেশগুলোর সম্মান রক্ষা করার জন্যে সেনাবাহিনীর প্রয়োজন হবে। সেই জন্যই এটা বিচিত্র নয় যে তাদের প্রতিরক্ষা বাহিনী বলা হয়, আক্রমণ বাহিনী নয়। কোনো আত্মমর্যাদা সম্পন্ন দেশ কি কখনো হিটলারের মতো আক্রমণকারীদের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাবে? আজকের পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, তাই রাজ্যের সীমান্ত রেখা অর্থহীন হয়ে পড়েছে বলে বলা হয়। একটা দেশ যে শুধু তারের বেড়া আর লোহার ফটক নয় সে কথা কি আমরা ভুলে যাচ্ছি? তোমার বাড়ির মালিকানার দলিলের মতো একটা দেশের সীমানাও অলঙ্ঘনীয় নয়। ট্রেইটর্স, দেশদ্রোহী। যে দেশদ্রোহীরা এক মুঠো সোনার মোহরের জন্য নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা কখনোই সুখী হয় না। একজন তরুণ রোজ জল আনতে দুর্গের বাইরে যেত। একবার শত্রুপক্ষ সেই দুর্গ ঘিরে ফেলে মেয়েটিকে লোভ দেখিয়ে অনেক টাকা কড়ি গয়নাগাটি দিতে চাইল। দরাদরি করে একটা রফা হলো আর সেই অনুযায়ী মেয়েটি মাঝরাতে শত্রুদের ঢুকবার জন্যে দুর্গের ফটক খুলে দিল। প্রথম সৈন্য ঢুকলে মেয়েটি তার পুরস্কার চাইল। সে এই নে তোর পুরস্কার বলে তার একটা হাত কেটে দিল। পরের জন্য তাই করলো আর তারপরের জন্য তাই। একটু পরেই যে দেশের সঙ্গে মেয়েটি সে বিশ্বাসঘাতকতা করেছিল সে দেশের যেভাবে মৃত্যু ঘটেছিল তারও সেই একইভাবে মৃত্যু ঘটল। একজন ফরাসি লেখক বলেছিলেন, অধিকাংশ লোকই যতটা তাদের দুর্বলতার জন্য দেশদ্রোহী অপরাধী ততটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার ইচ্ছাকৃত পরিকল্পনা থেকে নয়। এরকম একজন দেশদ্রোহী ছিল বেনেডিক্ট আর্নল্ড।
আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় সে সামরিক গোপনীয় তথ্য ইংরেজদের বিক্রি করে দিয়েছিল। তার স্বদেশবাসীরা তার পরিকল্পনা আবিষ্কার করে ফেললেও সে ইংল্যান্ডে পালিয়ে যেতে পেরেছিল, কিন্তু ইংল্যান্ডেও লোকেরা তার সঙ্গে কথা বলতো না আর তাকে এড়িয়ে চলতো। জনসাধারণে তাকে অত্যন্ত অপমান করা হতো। বলা হয় যে কেউ কেউ নাকি তার মুখে থুতু ফেলেছিল। সে যেখানেই যেত তার বিশ্বাসঘাতকের কুখ্যাতি তার সঙ্গে সঙ্গে ফিরত। সবসময় সে দেশদ্রোহী বেনেডিক্ট আর্নল্ড নামেই পরিচিত হতো। ফ্রিডম ইজ নট ফ্রি। বিনামূল্যে স্বাধীনতা লাভ হয় না। অ্যাকশন প্ল্যান বা কর্ম পরিকল্পনা। একটা উদ্দেশ্য ঠিক করো যা সমাজ উন্নয়নে সাহায্য করবে। উদ্দেশ্য যেমন এইডস বা শিশুদের উপর অত্যাচার অথবা বেশ্যাবৃত্তি নিতে বাধ্য করা। 2. কোথা থেকে শুরু করতে হবে তা যদি তুমি না বুঝতে পারো তাহলে যে কোনো একটা দলে যোগ দাও, যেমন রোটারি, দ্য লায়ন্স, জুনিয়র চেম্বার্স, রাউন্ড টেবিল ইত্যাদি। 3. রাজনীতি করতে সক্রিয় হও, তাহলে তুমি তোমার সমাজে সিদ্ধান্ত নেবার প্রণালীকে প্রভাবিত করতে পারবে। অধ্যায় 10, জাস্টিস, ন্যায় বিচার। ট্রুথ ইন অ্যাকশন, সে সত্য কাজ করে। দেয়ার ইজ নো ক্রুলার টাইরানি দেন দ্য হুইচ ইজ perpetrated under the shield of law and in the name of justice. দ্বিতীয় চার্লস লুই। আইনের রক্ষাকবচ নিয়ে আর ন্যায় বিচারের নামে যে অত্যাচার ঘটে তার চেয়ে বেশি নিষ্ঠুর আর কিছুই নেই। ন্যায় বিচার আর সম্মানের সঙ্গে জীবনযাপন একসঙ্গে চলে। যেখানে আইন আর ন্যায় বিচারের অভাব সেখানেই অত্যাচার দেখা দেয়। নিউ ইয়র্ক শহরের নৈশ আদালতে একবার মেয়র লাগার্ডিয়া বিচারকের আসনে বসেছিলেন। সেদিন আবহাওয়ায় ছিল ঠান্ডা শীতের আমেজ। হঠাৎ একজন কম্পিতবদন লোককে পাউরুটি চুরির দায়ে ধরে আনা হলো। লোকটি শীতে কাঁপছিল। বিচারকের প্রশ্নের জবাবে লোকটি বলল যে তার উপবাসী পরিবারকে খাওয়াবার জন্যে তাকে চুরি করতে হয়েছে। আমার তোমাকে শাস্তি দিতে হবে, ঘোষণা করলেন লা গার্ডিয়া, কারণ আইনের কোনো ব্যতিক্রম হতে পারে না। আমি তোমার $10 জরিমানা করছি। এই রায় দিয়ে তিনি নিজের পকেট থেকে $10 বের করে জরিমানা দিয়ে দিলেন। তাছাড়াও তিনি বলে চললেন, এই আদালতে যতজন উপস্থিত আছেন আমি প্রত্যেককে 50 সেন্ট করে জরিমানা করছি। তার কারণ তারা এমন এক শহরে বাস করে যেখানে একজন লোককে খাবারের জন্য রুটি চুরি করতে হয়। মিস্টার বেলি, আপনি সবার কাছ থেকে জরিমানা নিয়ে এই প্রতিবাদীকে দিয়ে দিন। যেখানে বিচার ব্যবস্থা আছে সেখানে লোকদের তাদের কাজের জন্য দায়ী করা উচিত এবং তাদের কাজের ফলাফল তাদেরকে ভোগ করতে দেওয়া উচিত। কিন্তু একই সঙ্গে যে পরিস্থিতি সত্যিকার সহানুভূতির দাবি রাখে সেখানে বিচার ব্যবস্থায় সহানুভূতিও দেখানো দরকার। ন্যায় বিচার শুধু করলেই হয় না, লোকদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার যে ন্যায় বিচার করা হয়েছে। এর মানে এটা বলা হচ্ছে না যে লোকেরা সমবেদনার উপর নির্ভর করে মার্জনা পেয়ে যাবে এই আশায় অন্যায় বা অপরাধ করবে। যারা এরকম কাজ করে তাদের মধ্যে অনেকেই ধরা পড়লে মিথ্যে কথা বলে ছাড়া পেয়ে যাবার সুযোগ আছে ভেবে নিশ্চিন্ত থাকে। শাস্তি এড়ানো যেতে পারে এই নিশ্চয়তাই একজন লোককে অপরাধ করতে সবচেয়ে বেশি আগ্রহী করে। অপরাধকে অপেক্ষা করা হলে লোকের মনে অনৈতিক অন্যায় কাজ করা গ্রহণযোগ্য বলে ধারণা জন্মায়। সত্যিকার বিচারবোধের সঙ্গে যে সহানুভূতি জড়িয়ে থাকে এই ধরনের আচরণ তার সুযোগ নেয়। বিচার করতে গেলে অসৎ আর অবাঘার মধ্যে পার্থক্য করতে পারা উচিত। যে রাজ্যে মাত্র কয়েকটি আইন আছে কিন্তু সেই আইনগুলো সম্পূর্ণভাবে মেনে চলা হয় সে রাজ্য বেশি সুশাসিত হয়। রেনি ডেকার্ট। একটা প্রাচীন কাহিনী আছে। একবার সত্য আর কপটতা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। সত্য ছেঁড়া জামা কাপড় পরেছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে খেতে পায়নি। কপটতা বলল, তোমার অবস্থা ভালো নয় মনে হচ্ছে। সত্য বলল, হ্যাঁ তাই। আমাকে কেউ সম্মানও করে না, এমনকি কোনো চাকরিও দেয় না, উল্টো আমাকে নিয়ে মজা করে। কপটতা সত্যকে বোঝালো যে জীবনে উন্নতি করতে হলে কপটতার রাস্তা নিয়ে জীবনধারা পাল্টে ফেলতে হবে। সত্য কপটতার বিরুদ্ধে কিছু বলবে না এই প্রতিশ্রুতি দিয়ে তাকে অনুসরণ করতে রাজি হলো।
সত্য কপটতাকে অনুসরণ করতে রাজি হয়েছিল, তার কারণ এই নয় যে সে সেটাকে ঠিক পথ মনে করেছিল। তার কারণ হচ্ছে যে সে খেতে পাচ্ছিল না। তারা একটা খুব দামি রেস্তোরাঁয় গেল। সেখানে কপটতা খাবার আনতে বলল আর তারা উৎকৃষ্ট খাবার খেলো। কিন্তু খাবারের দাম দেবার আগেই কপটতা চেঁচিয়ে ম্যানেজারকে ডেকে বলল যে সে ওয়েটারের কাছ থেকে খুচরো পয়সা ফেরত নেবার জন্য বসে আছে। ওয়েটারকে ডাকা হলো। সে তো তাজ্জব হয়ে গেল, কারণ সে কোনো পয়সাই নেয়নি। কপটতা ম্যানেজারের উপর চেঁচাতে লাগলো আর অভিযোগ করতে লাগলো যে যত সব চোরের দল এসেছে নির্দোষ লোকদের ঠকাতে। ম্যানেজার নিজের খ্যাতি নষ্ট হবার ভয়ে কোনো টাকা তো নিলই না, বরং তাকেই ফেরত খুচরো হিসেবে নিজের পকেট থেকে পয়সা বের করে দিল। কপটটা আর সত্য শুনতে পেল যে ম্যানেজার ওয়েটারের কোনো প্রতিবাদ না শুনেই তাকে ধমকাচ্ছে যে কথাটা সত্যি হলে সে তাকে তাড়িয়ে দেবে। ওয়েটার মনে মনে ভাবল, সত্য কি পরিশ্রমী লোকদের ছেড়ে চলে গেছে? সত্যর নিজেকে দোষী মনে হলো। সে নিজেকে বলল, আমার খিদের কাছে আমার বিচার বুদ্ধি টিকতে পারেনি। কপটতা সদরূপে বের হয়ে এলো। সত্যের আর সহ্য হলো না। সে নীরবে তার সঙ্গ ছেড়ে চলে গেল। দেয়ার আর নো প্রিন্সিপালস অন এমটি স্টোম্যাক। মহাত্মা গান্ধী। খালি পেটে নীতিবোধ থাকে না। যখন টাকা কথা বলে তখন সত্য স্তব্ধ হয়ে থাকে। নীরবতা আর সততা দুটো ভিন্ন জিনিস। একজন লোক নীরব থাকলেই সৎ হয় না। যখন কথা বলা উচিত ছিল সেই সময় নীরব থেকে ইতিহাসে অনেক বেশি মিথ্যে বলা হয়েছে। একজন সৎ বিশ্বস্ত বিচারক কে ঠিক তা নির্ণয় করে, কে ঠিক সেটা নির্ণয়ের চেষ্টা করবে। বিচারের রায় হৃদয়ের পরিবর্তন নাও আনতে পারে, কিন্তু অন্তত লোকদের হৃদয়হীনতাকে আটকাতে পারে। আজকের পৃথিবীতে বদান্যতার চেয়ে ন্যায় বিচারের প্রয়োজন অনেক বেশি। অনেক ক্ষেত্রেই অবিচারকে টাকা দেবার জন্য বদান্যতার প্রয়োজন হয়। যে কোনো বড় জিনিস করবার পেছনে অনুপ্রেরণা আসে ন্যায় বিচার প্রার্থনা থেকে। বহু সময় অবিচার বন্ধ করা যায় না বটে, কিন্তু এরকম সময় যেন কখনো না আসে যে তার বিরুদ্ধে প্রতিবাদও করা যাবে না। খারাপ আইনের ফলে অতি নিকৃষ্ট ধরনের অবিচার হয়। যে আইন দোষীকে শাস্তি দিতে অপরাগ, তা কখনো দেশবাসীর আইন বিধিকে সম্মান বা শ্রদ্ধা জানাবার জন্য জোর করতে পারে না। একটা সমাজে শুধু যে মন্দ লোকদের নিয়ন্ত্রণে আনবার জন্য ভালো আইনের প্রয়োজন তাই নয়, মন্দ আইনকেও নিয়ন্ত্রিত করবার জন্য ভালো লোকের প্রয়োজন। কিছু লোকের নৈতিক শক্তির অভাব থাকায় তারা অন্যায় করতে বাধ্য হয়। আবার কিছু লোক অন্যায় করবার জন্যে সক্রিয়ভাবে সুযোগ খোঁজে। যে পরিস্থিতি থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই পরিস্থিতিকে উপেক্ষা করার পরিণাম হচ্ছে অপরাধ। হোয়াট পানিশমেন্ট ফর এ লোভ অফ ব্রেড। একটা পাউরুটির কারণে কি শাস্তি? একজন বেকার লোক প্রচণ্ড দারিদ্র্যে দিন কাটাচ্ছিল। তার পরিবার না খেতে পেয়ে মারা যাচ্ছিল। এক ঠান্ডা শীতের রাত্রে সে তার ছেলে মেয়েদের কষ্ট খিদে আর সহ্য করতে পারল না। সে পাড়ার রুটিওয়ালার কাছ থেকে একটা পাউরুটি চুরি করলো, কিন্তু সে ধরা পড়ে গেল আর তাকে গ্রেপ্তার করে অভিযুক্ত করা হলো। তার 2 বছরের কয়েদ হলো। কয়েকখানাতেও সে তার উপবাসী ছেলে মেয়েদের কথা ভাবতে লাগলো। সে পালিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু ধরা পড়ে যাওয়াতে তার শাস্তির মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। তারপর সে দ্বিতীয়বার তৃতীয়বারও পালাতে চেষ্টা করলো, কিন্তু তা পালাতে পারল না। অবশেষে এক টুকরো রুটির জন্য তার 15 বছরের কয়েদ হলো। কয়েদখানা থেকে বের হয়ে আসার পরে তার মনের কোমল বৃত্তিগুলো শুকিয়ে গেল। সমাজের প্রতি তার তিক্ত মনোভাব আর আচরণে প্রকাশ পেতে লাগলো। At the end of the judgment, many times we wonder who won, the best man or the best liar. বিচারের শেষে আমরা অনেক সময়ই ভাবি কে জিতল, শ্রেষ্ঠ লোক নাকি শ্রেষ্ঠ মিথ্যেবাদী। প্রতিজ্ঞা করা সত্ত্বেও মিথ্যা কথা বলা কারো ভবিষ্যৎ চুরি করার সমান। আদালতে যেসব মামলা ওঠে তার বেশিরভাগই একজন বাদী আর একজন প্রতিবাদী থাকে এবং তারা পরস্পর বিরোধী বিবৃতি দেয়। অনেক সময় এই বিরোধ ভিন্ন দৃষ্টিভঙ্গির ফলে হয়, কিন্তু অনেক সময়ই আমরা বুঝতে পারি যে এক পক্ষ মিথ্যে বলছে, বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে দু দলেরই লাভের সম্ভাবনা আছে। ওই ধরনের মিথ্যে বলবার জন্য একটি কারণ হচ্ছে ভুল আনুগত্য।
একজন পাশে দাঁড়িয়ে দেখছে অথচ এগিয়ে এসে সত্যি কথা বলছে না, সেটাকে হয়তো মিথ্যা সাক্ষী বলা যায় না, কিন্তু তা নিশ্চয়ই বিচারের মোড় ঘুরিয়ে দেয়। ন্যায় বিচারের পথে বাধা দেওয়া আর দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা একই কথা। যেখানে সুবিচার পাওয়া যায় না, সেখানে রাজ্য তার নাগরিকদের উপর অত্যাচার চালানোর জন্য একটা সংগঠিত ষড়যন্ত্রে পরিণত হয়। তাই সেখান থেকে শান্তি বিদায় নেয়। একটা সমাজে যে কোনো কারো প্রতি বা যে কোনো জায়গায় অবিচার সব জায়গারই বিচার ব্যবস্থার পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কোনো দেশ বাঁচতে পারে না যেখানে অরাজকতাই আইনের জায়গা নেয়, অপরাধের শাস্তি হয় না, অসৎরা পুরস্কৃত হয়, দেশবাসী উদাসীন। আইন রক্ষাকর্তারাই সবচেয়ে বেশি আইন ভাঙে। আইন আর বিচার হাত ধরাধরি করে চলে। আমরা একটা ছাড়া অন্যটা পেতে পারি না। কোনো মামলা আদালতে ওঠা মানেই আইন এবং বিচার ব্যবস্থা দুটোরই বিচার হওয়া। সুবিচার আর আইন সবসময় এক হয় না, আর বিচার মানেই যে সবসময় সত্য খুঁজে বের করার চেষ্টা, তাও নয়। এটা একটা বিবাদের সমাধান মাত্র হতে পারে। ও হে, এটা আইনের আদালত, বিচার নয়। অলিভার ওয়েন্ডেল হোমস। ন্যায় বিচারের অভাবে স্বাধীনতা অর্থহীন হয়ে যায়। সাধারণ লোক কঠোর আইনকে কিছু মনে করে না, কিন্তু শুধুমাত্র বাছাই করা কয়েকজন সুবিচার পেলে তাদের মনে আঘাত লাগে। যদি একটা বিচার ব্যবস্থায় বৌদ্ধিক আবেদন না থাকে তাহলে তা খারাপ। তা যদি বিবেককে ক্ষুণ্ণ করে তাহলে তা অপরাধমূলক, আর তা যদি চরিত্রকে দূষিত করে তাহলে তা দুর্নীতিপূর্ণ। একটা কলুষিত সমাজে দ্বৈত প্রথা সংস্থার পর্যায়ে পৌঁছে গিয়েছে। সব জিনিসের জন্যই নিয়মানুগ সোজা পথ এবং নিয়মের বাইরে বাঁকা পথ আছে। কাজ তাড়াতাড়ি হবার জন্যে ঘুষ দেওয়া শুরু হলে তা শেষে দাঁড়ায় ভয় দেখিয়ে বা গায়ের জোরে টাকা আদায়, এবং অবশেষে তা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। একটা কলুষিত সমাজে অপরাধমূলক কাজে যারা সহযোগী এবং অপরাধের শিকারের মধ্যে পার্থক্য তাদের থেকেই। আমি যদি কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে লাইসেন্সের জন্য আবেদন করি আর তার ফলে আমার চেয়ে যোগ্যতার তৃতীয় ব্যক্তিকে বঞ্চিত করি, তাহলে আমি অপরাধমূলক কাজে সহযোগী হচ্ছি এবং বঞ্চিত তৃতীয় পক্ষ হচ্ছে তার শিকার। একটা জীবন মৃত্যু পরিস্থিতি বিচার করে দেখা যাক। রাস্তায় একজন লোকের প্রচণ্ড রক্তপাত হচ্ছে। তুমি যদি তাকে তুলে নিয়ে হাসপাতালে যাও, সেখানে কেউ তাকে ফিরেও দেখবে না। একটা ঘুষখোর সমাজে তুমি যদি কাউকে ঘুষ দাও, তারা তৎক্ষণাৎ তাকে নিয়ে যাবে। তোমার নীতিশিক্ষা বলে যে ঘুষ দিও না, তাহলে প্রশ্ন থেকে যায় যে তুমি এই লোকটাকে রক্তপাতে মরতে দেবে নাকি ঘুষ দেবে? এইরকম পরিস্থিতিতে আমি ঘুষ দেব। আইনত আমি তখনই অপরাধী হয়ে গেলাম, কিন্তু নীতিগতভাবে আমি একটা জীবন বাঁচালাম। বহু বছর বাদে হয়তো আমাকে নিরপরাধ ঘোষণা করা হবে, তাতে কি আসে যায়? আমি হয়তো ততদিন মরেই যাব। প্রশ্ন হচ্ছে, আমি অপরাধে সহযোগী নাকি তার শিকার? অধিকাংশ লোক বলবে যে আমি তার শিকার। আমার মনে হয় যে বেশিরভাগ লোকই সৎ, তারা অপরাধমূলক কাজে সহযোগী হয় না, কিন্তু ঘুষখোর সমাজে তারা অপরাধের বলি হয়ে যায়। যতক্ষণ সরকার তোমার মর্যাদা রক্ষা করবে ততক্ষণ সহযোগিতা করা কর্তব্য। যখন সরকার রক্ষার হাত বাড়ানোর বদলে তোমার মর্যাদা লুট করবে, তখন অসহযোগিতা তোমার কর্তব্য হয়ে যাবে। 1920 সালের 12ই আগস্ট মাদ্রাজে মহাত্মা গান্ধী 50,000 লোকের সামনে এই ভাষণ দিয়েছিলেন। যখন অরাজকতাই দেশের আইন হয়ে যায়, তখন সৎ দেশবাসীরা জোচ্চোর, ঠগ, ডাকাত হয়ে ওঠে। আইনানুগ জিনিস করতে তাদের বেআইনি জিনিস করতে হয়। ল ল অব দ্য ল্যান্ড অ্যান্ড ল অব দ্য হিউম্যানিটি। দেশের আইন এবং মনুষ্যত্বের আইন। অনেক বড় বড় নেতা মানবতাকে তুলে ধরার জন্য বিচার ব্যবস্থার সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন। মহান নেতাদের মধ্যে গান্ধী, মার্টিন লুথার কিংয়ের মতো অনেকেই দেশের আইন ভঙ্গ করেছিলেন। গান্ধী ইংরেজদের তৈরি অনেক আইন ভেঙেছিলেন। যে আইন ভাঙে সে যদি অপরাধ করে থাকে, তাহলে গান্ধী ইতিহাসের সবচেয়ে বড় অপরাধী ছিলেন, কারণ গান্ধীর মত অনুসারে মনুষ্যত্বের আইন দেশের আইনের অনেক ঊর্ধ্বে ছিল। টেক অ্যাওয়ে জাস্টিস অ্যান্ড হোয়াট ইজ এ স্টেট বাট এ লার্জ ব্যান্ড অফ রবার্স। সেন্ট অগাস্টিন। ন্যায় বিচার বাদ দেওয়া হলে একটা রাজ্য ডাকাতদের একটা বড় দল ছাড়া আর কি?
যেখানে আইনত অধিকার আর মানবিক অধিকারের লড়াই বাধে, সেখানে ন্যায় এবং সুবিচারের প্রশ্ন আবার করে পরীক্ষা করে দেখা উচিত। লবণ আইন দরিদ্রতমদের আঘাত করেছিল, তাই গান্ধী সে আইন অমান্য করে পথ দেখিয়েছিলেন। এই প্রতিবাদের সাংঘাতিক মানসিক আবেদন ছিল। দণ্ডিত যখন গান্ধীজি নুন তৈরি করে লবণ আইন অমান্য করলেন, তখন তার শত শত অনুগামীও ত্যাগ করে কারাবরণ করেছিল। এই আইনভঙ্গ ছিল ইংরেজদের অমানবিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। এটা ছিল মনুষ্যত্বকে সম্মান দেবার জন্য বিচার ব্যবস্থাকে রোয়ানে আহ্বান। অন্যায় আইন ভাঙ্গে, পালিয়ে না গিয়ে স্বেচ্ছায় তার পরিণাম মেনে নিলে আইনকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এই আন্দোলনের ফলে ইংরেজ শাসকদের অবিচারের বিরুদ্ধে দেশবাসীর মন সমবেতভাবে জেগে উঠেছিল। যে সরকার জনসাধারণকে অন্যায্যভাবে বন্দী করে, সে সরকার লোকদের রাগ জেচে ডেকে আনে। বিনা কারণে অত্যাচার অবিচার চাপিয়ে দিলে তা জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয় না, কারণ তা মানুষের মর্যাদা এবং সৎভাবে জীবনযাত্রা দুটোকেই ধ্বংস করে দেয়। আমাদের জীবনে একটা সময় আসে যখন আমাদের একটা বিশেষ নীতিতে স্থির থাকতে হয়, অন্যদের উৎসাহ দেবার জন্য। গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করা নীতিগতভাবে ঠিক মনে করেছিলেন। তার নিজের সরকারি কোনো উঁচু পদ, ক্ষমতা বা টাকাকড়ি না থাকলেও তিনি কোটি কোটি লোককে অনুপ্রাণিত করতে পেরেছিলেন, কারণ তিনি লোকদের সেবা করবার জন্য এবং তারা যাতে সুবিচার পায় সেই কারণে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। Non-cooperation is directed not against men but against measures. It is not directed against the governors but against the system they administer. The roots of non-cooperation lie not in hatred but in justice. গান্ধীজি: অসহযোগ আন্দোলন লোকদের বিরুদ্ধে নয়, পদ্ধতির বিরুদ্ধে। এটা শাসকদের বিরুদ্ধে যাওয়া নয়, এটা তাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে। যে আইনবিধি একজন সৎ নাগরিককে আঘাত দেয়, তাকে বাতিল করে দিয়ে তার মূল্য নতুন করে যাচাই করা প্রয়োজন। মাঝে মাঝে শান্তি রক্ষার চেয়ে মানবাধিকার আর ন্যায় বিচারের জন্য লড়াই করা বেশি জরুরি হয়ে যায়। অনেক সময় সৎ নাগরিকেরা তাদের ন্যায্য অধিকারের জন্য দাবি জানালে তারা বিক্ষোভ দেখাচ্ছে বলে অভিযোগ করা হয়। যদি নিজের অধিকারের জন্যে দাবি জানানো অপরাধ হয়, তাহলে প্রত্যেকটি নাগরিকের অপরাধী হতে চেষ্টা করা উচিত। একজন নিরপরাধ লোককে কয়েদ করা হলে বা তার প্রতি অন্যায় আচরণ করা হলে সমাজের বাকি সদস্যদের উচিত তার প্রতিবাদ করা এবং নিজেরা কারাবরণ করতে প্রস্তুত থাকা। একটা সমাজে প্রত্যেকটি লোক যদি সেই সমাজের আইনের আবশ্যকতাকে মেনে না নেয়, তাহলে কোনো আইন প্রয়োগকারী সংস্থা তা করতে পারে না। মনে রেখো, যারা লোকদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল তাদেরও আইন অমান্যকারী বলা হতো। উদাহরণস্বরূপ, বোস্টন টি পার্টিতে আমেরিকার স্বাধীনতার যোদ্ধারা বোস্টন বন্দরে চা ছুঁড়ে ফেলে দিয়েছিল। ইংরেজ ঔপনিবেশকেরা তাদের আইন ভঙ্গকারী বলতো, কিন্তু তারা তাদের স্বদেশবাসীদের স্বার্থে সে কাজ করেছিল। তাদের উপরে যে অন্যায় আইন চাপানো হয়েছিল তারই বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল। স্বাধীনতা রক্ষা করার চেয়ে চরম পন্থা অবলম্বন করা কোনো দোষের নয়, আর উল্টো দিকে ন্যায় বিচার পাবো বলে বসে থেকে নরম পন্থা অবলম্বন করাও কোনো গুণের কথা নয়। সরকার নিজেই আইন ভাঙলে তা আইনের প্রতি অবজ্ঞার জন্ম দেয়। তা প্রত্যেক লোককে নিজস্ব আইন তৈরি করবার আমন্ত্রণ জানায়। জাস্টিস লুই ডি ব্রান্ডে: অনারোপিত আইনের মতো যে অধিকার আরোপ করা যায় না তার অস্তিত্ব আছে বলে জানা যায় না। অনারোপিত আইনের মতো যে অধিকার আরোপ করা যায় না তার অস্তিত্ব আছে বলে বলা যায় না। অসজ্জনদের কাছে অবিচার এবং বিশৃঙ্খলা লাভের হয়ে উঠলে তারা সমাজে সুবিচার এবং শৃঙ্খলা আনবার প্রচেষ্টাকে বাধা দেয়। সুবিচারের অভাব থাকলে যে কোনো সমাজের পতন অবধারিত হয়ে যায়। অত্যাচার অবিচারের সবচেয়ে বড় হাতিয়ার হলো দুর্বল শাসন ব্যবস্থা। গ্ল্যাডস্টোন বলেছেন, জাতীয় পতনের নিশ্চিত রাস্তা হচ্ছে জাতীয় অবিচার। প্রশ্ন হচ্ছে, জনসাধারণকে অবিচার থেকে বাঁচাবার জন্য আমরা তাদের সঙ্গে একমত হচ্ছি কিনা। প্রত্যেকটি লোক আর সমাজের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ন্যায় বিচার ফিরিয়ে আনা।
যে ন্যায় বিচার সমর্থন করে সে মনুষ্যত্বকে সমর্থন করে। সুবিচার তখনই হয় যখন অবিচারের বাধা দূর হয়ে যায়। কোথায় সেতু বাঁধতে হবে আর কোথায় দেওয়াল তুলতে হবে এ সম্বন্ধে আমাদের পরিষ্কার বিচার বুদ্ধি থাকা প্রয়োজন। প্রত্যেক সভ্য সমাজে ন্যায় বিচার হচ্ছে শেষ লক্ষ্য। যতক্ষণ না তা পাওয়া যায় ততক্ষণ চেষ্টা করা উচিত। ন্যায় বিচার বলে যে সব মানুষ সমানভাবে সৃষ্ট হয়েছে আর তাদের নিজের জীবনের প্রতি অধিকার এবং স্বাধীনতা ও সুখ পাবার অধিকার আছে। যদি ন্যায় বিচার হলে লাভবান হওয়া যায় তবে তার জন্য লড়াই সঙ্গত। যেসব লোকেরা যুক্তি বা বিচারকে মর্যাদা দেয় না তাদের কামনাকে রোধ করার জন্যই আইনের সৃষ্টি। যে নাগরিকেরা আইন মানে না তাদের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে সেটা দুর্বল শাসন ব্যবস্থার চিহ্ন। আইন কিভাবে আরোপ করতে হয় এবং কিভাবে তা পরিশীলিতভাবে মর্যাদাপূর্ণ করা যায় সুশাসন ব্যবস্থা সে কথা জানে। একজন লোক অনেক সম্পত্তি রেখে মারা গেল। তার 2 ছেলে ছিল। তারা সম্পত্তিটা কিভাবে ভাগ করা হবে তাই নিয়ে ঝগড়া করতে লাগলো। তাদের কাছাকাছি এক জ্ঞানী লোক থাকতো। ঝগড়া মেটাবার জন্যে তারা তার কাছে গেল। তারা কথা দিল যে সে যা বলবে তারা তা বিনা শর্তে মেনে নেবে। জ্ঞানী লোকটি একটা উপায় বের করলো। তা হলো একজন ভাই তার বিচার বুদ্ধি মতো সম্পত্তি ভাগ করবে আর অন্য ভাই প্রথমে বেছে নেবে। ঝগড়া মিটে গেল, সুবিচার হলো। বুড়ো লোকটির সিদ্ধান্তের অন্তর্গত নীতি ছিল অন্যের দিকটাও বুঝতে চেষ্টা করা। সে একজন ছেলেকে অন্য ভাইয়ের মনোভাব বুঝবার জন্য ডাকলো আর তার ফলে সে ন্যায্যভাবে ঝগড়ার সমাধান করতে পারলো। যেখানে ন্যায় বিচার আছে সেখানে আত্মসম্মান নিয়ে বাঁচা সম্ভব। জাস্টিস ইজ প্রুভড ইন অ্যাকশন। সত্যের কর্মে প্রয়োগ হচ্ছে ন্যায় বিচার। বেঞ্জামিন ডিসরায়েলি। অ্যাকশন প্ল্যান বা কর্ম পরিকল্পনা। 1. তোমার কাছাকাছি থেকে 3 জন লোককে বেছে নাও যাদের সুবিচারের প্রয়োজন আছে। 2. যদি তারা তাদের ব্যাপারে তোমার লিপ্ত হয়ে যাওয়াতে অসন্তুষ্ট না হয় তাহলে ভালো করে ব্যাপারটা জেনে নিও আর তারা ফোন করলে ফোন ধরো। 3. এমন 3টে জিনিস বেছে নাও যা বদল করলে সমাজ ব্যবস্থার স্থায়ী উন্নতি হবে। অধ্যায় 11। অনার অ্যাবভ অনার্স। বহু সম্মানের ঊর্ধ্বে আত্মসম্মান। ফুটপ্রিন্টস ইন টাইম। কালজয়ী পদক্ষেপ। A life well lived is respected the world over. Not only do they make humanity proud but they become jewels of humanity. যাদের জীবন সুপরিচালিত তারা পৃথিবীর সর্বত্র সম্মান পায়। তারা শুধু যে মানব সমাজের গর্ব তাই নয়, তারা মনুষ্য জাতির মধ্যে রত্ন বিশেষ। ম্যান অফ ভিশন অ্যান্ড কারেজ। সাহস এবং দূরদৃষ্টি সম্পন্ন এক মানব সন্তান। গতকাল বার্লিন ভিত্তিক দূষণ বিরোধী যুক্তদলের মালয়েশিয়া অধ্যায় কুয়ালালামপুর সোসাইটি ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি এর কাছ থেকে SM লি প্রথম গ্লোবাল ইন্টিগ্রিটি মেডেল লাভ করলেন। তাতে বলা হয়েছিল এই গ্লোবাল ইন্টিগ্রিটি মেডেল রিপাবলিক অফ সিঙ্গাপুর সরকারের উচ্চপদস্থ মন্ত্রী লি কুয়ান ইউকে তার সিঙ্গাপুর থেকে দূষণ দূরীকরণের অবিশ্বাস্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেওয়া হলো। তিনি অত্যন্ত কম সময়ের মধ্যে সিঙ্গাপুরকে সততার দ্বীপে রূপান্তরিত করেছিলেন। যেসব রাষ্ট্রশাসক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মচারী তাদের সততা ও দায়িত্ববোধের জন্য তাদের উপর নির্ভরশীল লোকদের জীবনে নিশ্চিত ও সুষ্ঠু পার্থক্য আনতে দূষণের বিরুদ্ধে লড়াই করেছেন, এই পুরস্কার তাদের উদ্দেশ্যে নবস্থাপিত হয়েছে। লি কুয়ান ইউ যে সেই পুরস্কারের প্রথম প্রাপক হলেন তা সম্পূর্ণ উপযুক্ত। সিঙ্গাপুরের যে কাহিনী আজকে আমরা জানি তা হলো একজন অনন্য সাধারণ ব্যক্তির দৃঢ়তা, সাহস এবং দূরদর্শিতার কাহিনী। তিনি সুচিন্তিতভাবে এমন একটি সমাজ সৃষ্টি এবং পুষ্ট করেছিলেন যা জনসাধারণের আচরণকে একটা উঁচু স্তরে পৌঁছে দিয়েছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্পোরেশন পারসেপশন ইন্ডেক্স অনুযায়ী বছরের পর বছর ক্রমান্বয়ে সিঙ্গাপুর যে পৃথিবীর সব বড় বড় সৎ দেশগুলোর মধ্যেও সম্মানের আসন লাভ করছে। তার কারণ বহু বছর আগে তিনি এর দৃঢ় নৈতিক ভিত্তি গেঁথে দিয়েছিলেন।
এই পুরস্কার অনুমোদন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ডক্টর পিটার আইজেন বলেন, সিঙ্গাপুরে দূষণের বিরুদ্ধে লড়াইয়ে লি কুয়ান ইউ এর ভূমিকা সুবিদিত এবং তাকে দূষণের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে একটি প্রধান আদর্শ চরিত্র বলে মনে করা হয়। আমরা এখানে একত্রিত হয়েছি এশিয়ার এমন একজন বিশিষ্ট প্রতিভাশালী পুত্রকে অভিনন্দন জানাতে, যিনি আমাদের সবার মস্ত গর্ব, কারণ তার ব্যক্তিগত এবং প্রকাশ্য জীবনে তিনি মানুষের উৎকর্ষকে পূর্ণরূপ দিয়েছেন। তাকে সম্মান দিয়ে আমরা সুশাসন ব্যবস্থার মূল সততা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতাকে মর্যাদা দিচ্ছি, যে গুণগুলো থাকার জন্য বিশ্বে সিঙ্গাপুরের আজ এত খ্যাতি। সততা যে শুধুমাত্র ধার্মিকদেরই একটা বিলাসিতা নয়, এর কার্যকরী প্রয়োজনীয়তা আছে, কথা তিনি আমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছেন। মাননীয় লি কুয়ান ইউ, আমাদের সৌভাগ্য যে বিশ্বজনীন ন্যায়পরায়ণতাতে আপনার অসাধারণ অবদানের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধার স্মারক হিসেবে আমি আপনাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মালয়েশিয়া গ্লোবাল ইন্টিগ্রিটি মেডেল এই উপলক্ষের জন্যে যারা নকশা রয়্যাল সেলেঙ্গার বিশেষ রূপে করেছে তা আপনাকে উপহার দিতে পারছি। দ্য সানডে টাইমস 17 সেপ্টেম্বর 2000 থেকে উদ্ধৃত। টুঙ্কু আব্দুল আজিজ বলেছেন, তুমি যখন ফকির দোকানের পাশ দিয়ে যাবে তখন সেখানে যারা বসে আছে তারা যদি তোমাকে দেখিয়ে বলে এই গাড়িটার দাম তো আমি দিয়েছি, সেক্ষেত্রে বড় গাড়ি চালিয়ে কী লাভ। তখন 66 বছর বয়সে তিনি অবসর নিয়েছেন, কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে ঘুষের বিরুদ্ধে লড়াই তাকে আরও বেশি ব্যস্ত রাখে। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর উপসভাপতি। এস.এম. লি এর ভাষায়, সিঙ্গাপুর তার অধিবাসীদের সৎ রাখার জন্য এক খোলাখুলি স্বচ্ছ শাসন ব্যবস্থা এবং কার্যপ্রণালীর পরিকল্পনা করেছে। এই ব্যবস্থা এবং এটা সদা সতর্ক ও নিজেদের দাবি সম্বন্ধে সচেতন জনসাধারণ একসঙ্গে মিলে সাধারণ, ব্যক্তিগত এবং লোক বিভাগের কাজ ধার্য করে দিয়েছে। অন্যান্য এশীয় দেশের মতো সিঙ্গাপুরও ঘুষ, ষড়যন্ত্র বা আত্মীয় পোষণ থেকে মুক্ত ছিল না। এটা এত অসাধারণ কারণ তারা 1950-এর দশকে যেরকম দরিদ্র আর ক্লেশে ছিল, এখন আর তারা তা নেই। তিনি ব্যাখ্যা করে বললেন যে মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মচারীদের ভালোভাবে পরিষ্কৃত করবার দরকার ছিল, কারণ নয়তো তারা সরকার ছেড়ে দিয়ে নিজেদের ব্যক্তিগত ব্যবসার দিকে আকৃষ্ট হয়ে পড়ত। দ্য সানডে টাইমস সেপ্টেম্বর 17, 2002 থেকে গৃহীত। প্রিপারেশন ফর লাইফ, জীবনের জন্যে প্রস্তুতি। জন ন্যাবের 1983 বিশ্ব প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আশা করেছিলেন। বর্তমান খেলাটি জরুরি ছিল কারণ জয়কে আমেরিকার প্রতিনিধি করে পাঠানো হতো। চট করে শুরু করে সাঁতরে তিনি বাকি সবার অনেক আগে সমাপ্তি লাইনে পৌঁছে গেলেন। প্রচণ্ড হাততালি আর অভিনন্দন ঝরে পড়তে লাগলো। সব কিছু শান্ত হয়ে এলে রেফারিদের মধ্যে যিনি অগ্রগণ্য তিনি তার কাছে গিয়ে বললেন, আমি দুঃখিত, কারণ তোমাকে অযোগ্য মনে করা হচ্ছে। ঘোরবার মুখে যে বিচারক ছিলেন তিনি তোমাকে দেওয়াল ছুঁতে দেখেননি। দর্শকরা স্তম্ভিত হয়ে গেল। অফিসার হয়তো কোনো ভুল করেছেন। ওর কোচ দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, যে রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কি তুমি লড়াই করে প্রতিবাদ জানাতে চাও? খেতাবটা গুরুত্বপূর্ণ বলে এই অফিসারের রায়টা নাকচ করে দিতে হবে, কারণ এটা হচ্ছে একজনের রায়ের বিরুদ্ধে আর একজনের রায়। কোচের মনে হলো যে ন্যাবের জিতে যাবেন বিশ্ব খেতাবের লড়াই, তাই সবচেয়ে দ্রুতগামী সাঁতারুটাই উচিত আমেরিকার প্রতিনিধিত্ব দেওয়া। একজন তরুণের সিদ্ধান্তের উপর তার সারা জীবন এবং ভবিষ্যতে সে কী হতে চায় সবটাই নির্ভর করছে। চোখের পলকে ঠিক করতে হবে যে বিচারকের সিদ্ধান্ত গ্রহণ করা হবে নাকি তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। তিনি নিজেকে বললেন, আমার বাবা মা একজন জোচ্চোরকে বড় করে তোলেননি, তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। জল ভরা চোখে তিনি তার কোচকে বললেন, আমি দেওয়াল ছুঁইনি। তার বন্ধুরা কি যে বলবে ভেবে পেল না। যে তরুণ তখনই প্রতিযোগিতা জিতেও বিজয়ীর স্ট্যান্ড অবধি হেঁটে যেতে পারল না, তাকেই কী বা বলার আছে। বন্ধুরা এমনকি অপরিচিতরাও চাইছিল যে তিনি চেঁচিয়ে বলুন এটা অন্যায় আর তার উপর অবিচার করে কিভাবে তার খেতাব ছিনিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তিনি যে নিয়ম ভেঙেছিলেন আর তার জন্য তিনিই দায়ী, সেটাই ছিল সত্যি। বস্তুত তুমি একটা খেলাতে প্রতিযোগিতা করতে চাও বলতে বোঝাই এবং
তার পরিষ্কার অর্থ হচ্ছে তুমি খেলার নিয়ম অনুসারে খেলতে স্বীকৃত হয়েছ। ফুটবলের মাঠে দুপাশে এবং দুই প্রান্তে সীমারেখা থাকে, সেজন্য তুমি বুঝতে পারো কখন তুমি সীমানা ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছ। যত ভালো খেলোয়াড় হয় তত বেশি এই নিয়মগুলোর আরোপে শৈথিল্য বরদাস্ত না করা প্রয়োজন। সর্বোৎকৃষ্টদের জন্য নিয়ম ভাঙ্গা হলে তা বাকিদের কি শিখাবে? আমাদের সবার জন্য নীতিশিক্ষা, বিচারের মানের পার্থক্য হবে কেন? আমরা দেখছি যে কত অগ্রহণযোগ্য আচরণকেও সবাই এরকম করে, বলে সঙ্গত দেখাবার চেষ্টা করা হচ্ছে। জয়ই সব, এটাই যেন জীবনের মূল আদর্শ। তা শুধু খেলাতেই নয়, সব কাজে, এমনকি জীবনেও। মন্ট্রিয়লে 1976-এর অলিম্পিক্সে তিনি 4টে সোনার পদক অর্জন করে 4টে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছিলেন। তোমার যে কাজ করবার অধিকার আছে তা করলে চরিত্রবান হয় না, যা করা উচিত তাই করলে হয়। নিয়ম ন্যায়বোধ এনে দেয় এবং সভ্যতার জন্ম দেয়। শুধুমাত্র নিয়ম অনুসারে চললে আমরা হয়তো ভালো নাও হতে পারি, কিন্তু নিয়ম ভাঙলে তা বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কারণ যখনই আমরা ইচ্ছে করে জোচ্চুরি করি বা নিয়মের নীতিকে ভাঙি, তখনই আমরা আমাদের সবচেয়ে বড় জয়ের প্রতীককে কলঙ্কিত করি, আর তা হচ্ছে আমাদের সততা। মূল্যবোধ কর্মকর্তা বা কর্মচারী, বাবা মা অথবা একজন নাগরিককে সঠিক পথ দেখায়। এই ভিত্তিগুলোর উপর নির্ভর করে আমরা আরও ভালো সমাজ গড়ে তুলি। আমাদের জীবনে নিজেদেরকে যে প্রশ্নটা করা দরকার তা হলো, কোন কাজটা করা উচিত? যে কাজ সুযোগ সুবিধা পাইয়ে দেয়, স্বার্থকেন্দ্রিক বা লোকের নজর কাড়ে, সেরকম কাজ নয়। 25 বছর পরে ন্যাবের স্মরণ করলেন যে তিনি যখন স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন, তখন যে প্রতিযোগিতায় তিনি জয়ী হতে গিয়েছিলেন তা বিজয়ীদের নাম ঘোষণা শুনতে পেলেন। তার প্রতিযোগিতার জন্য দুঃখ হলো বটে, কিন্তু তিনি যে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন তার জন্য নিজের প্রতি শ্রদ্ধাও হলো। তার নিজের আত্মসম্মান হারানোর সঙ্গে একটা প্রতিযোগিতায় হারার কোনো তুলনা হতো না। প্রতিযোগিতা কি প্রমাণ করত? তিনি অন্যদের থেকে তাড়াতাড়ি সাঁতার কাটতে পারেন। এতে কি জীবন সম্বন্ধে কোনো শিক্ষা ছিল? ঘোরাবার মুখে যে বিচারক ছিলেন, তিনি লক্ষ্য না করাতে ন্যাবেরকে যদি অযোগ্য না বলে জয়ী ঘোষণা করা হতো, তাহলেও তিনি নিজে থেকেই দোষ স্বীকার করে স্বেচ্ছায় অযোগ্যতা মেনে নিতেন কিনা সেটা অবশ্য রহস্য থেকে গেছে। রহস্য যাই হোক, এর সিদ্ধান্ত নিঃসন্দেহে সৎ ছিল এবং তার থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়। 25 বছর পরে একজন পিতা হয়ে তিনি তার সিদ্ধান্তের প্রভাব স্পষ্ট করে বুঝতে পারলেন। তার মেয়ের বয়সে তিনি যদি অন্যরকম সিদ্ধান্ত নিতেন, তাহলে কি তিনি তার কাছ থেকে সততা বা সম্মানের দাবি করতে পারতেন? তিনি তাকে কি করে শেখাতেন যে সম্মান পাওয়ার চাইতে সৎ হওয়া অনেক ভালো? স্নেহের নিয়ন্ত্রণ। স্কুলে আমি খুব ভালো ছাত্র ছিলাম না। সত্যি কথা বলতে কি, আমি পেছনের বেঞ্চে বসা ছেলে ছিলাম আর সামনের বেঞ্চে বসাদের জ্বালাতন করতাম। আমি সেই ছেলে ছিলাম যে ক্লাসে ঢুকলেই টিচার শাস্তি দিয়ে ক্লাসের কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকতে বলতেন। আমি কি করেছি স্যার, যার জন্য আমি শাস্তি পাচ্ছি? আমি একথা জিজ্ঞেস করলে তিনি জবাব দিতেন, এখনও কিছু করনি, কিন্তু করবে। পরে 10ম শ্রেণীতে উঠে আমি পরীক্ষায় জোচ্চুরি করলাম। আমাকে একই শ্রেণীতে রেখে দেওয়া হলো। আমার মা পরীক্ষার ফল দেখবার পরে আমি তার কাছে ক্ষমা চাইলাম। আমি বললাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার খুব খারাপ লাগছে, কিন্তু লক্ষ্মীটি আমাকে এই স্কুল ছাড়িয়ে দাও। তিনি বললেন, খোকা, তুমি অন্যায় করেছ, তুমি এর দাম দেবে। আমি বললাম, মা, যারা নিচু ক্লাসে ছিল তাদের সঙ্গে বসতে আমার অপ্রস্তুত লাগবে। তিনি বললেন, তুমি অন্যায় করেছো, তুমি এর দাম দেবে। আমি বললাম, মা, আমি ক্ষমা চাইছি, আমার শিক্ষা হয়ে গিয়েছে, এইভাবে আমি আমার জীবনের একটা বছর নষ্ট করব? তিনি বললেন, তুমি গোলমাল করেছো, তুমি এর দাম দেবে। তারপর মা আরও বললেন, তোমার জীবনে সততা হারিয়ে গিয়েছে দেখবার চেয়ে বরং আমি তোমার এক বছর নষ্ট হওয়া দেখব। আমাকে 10ম শ্রেণীতে আবার পড়তে হলো। তিনি কঠোর শাসক ছিলেন। তিনি যা করে গেছেন তার জন্যে আজকে আমি আনন্দিত। সে সময়ে মনে হতো তিনি বড় নিষ্ঠুর। তখন বুঝতে পারেনি যে তার সেটা ছিল স্নেহের সর্বশ্রেষ্ঠ প্রকাশ। তিনি আমাকে জগতের মুখোমুখি হতে প্রস্তুত করেছিলেন, কারণ তিনি জানতেন যে পৃথিবী আমাকে যা শাস্তি দেবে তা অনেক বেশি কঠোর হবে। তার কথাগুলো, তুমি অন্যায় করেছ, তুমি এর দাম দেবে,
তোমার জীবনে সততা হারিয়ে গিয়েছে দেখবার চেয়ে বরং আমি তোমার 1 বছর নষ্ট হওয়া দেখব। আজকে আমার স্মৃতিতে মধুরতম কথা হয়ে প্রতিধ্বনিত করে। এই কথাগুলো আমার জীবনে নতুন পথ দেখিয়েছে। তার সিদ্ধান্ত আমার মন ভেঙে দিলেও আমার জীবন বদলে দিয়েছে। জগৎ আমাকে একদিন যা নিয়ে পরীক্ষা করবে তিনি আমাকে তা শিখিয়ে গিয়েছেন। আমার স্কুলের পরীক্ষায় আমি সম্পূর্ণ সৎ উপায়ে প্রথম বিভাগে পাশ করেছিলাম। সম্মান লাভের থেকে সৎ হওয়া শ্রেয়। মনে রেখো, বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ করে ভিন্নভাবে। রিমেম্বার, উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। শিক্ষারা, সত্যিকার জ্ঞান, সত্য দর্শন মানুষকে সুন্দর ও কল্যাণমুখী করে। সুসাহিত্য সকলের হৃদয়বৃত্তিকে জাগ্রত করে, ব্যক্তিকে সাফল্যের শীর্ষে উন্নত করে। শুভকামনায় অনুবাদক মুস্তাক আহমেদ।